নির্বাচিত সরকারের অধীনে কোন রকম নির্বাচন হওয়ার সুযোগ নাই। 10 দফা দাবি আদায়ে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে বিএনপি। আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য এখন 98% লোক এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন চায় না। মনে হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করতে বাধ্য হচ্ছে সরকার। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বাংলাদেশের 98% মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। আর এমন কিছু বিষয় বর্তমান সময়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দর্শক বন্ধুরা, এবং সেই সাথে খালেদ মহিউদ্দিনের লাইভ টক শোতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সেলিম ওসমানকে এমন কিছু বিষয়ে তথ্য দলে তুলে ধরেছেন বিএনপির একজন নেতা, এবং সেই সাথে অবশেষে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করতে বাধ্য হচ্ছে। তো দর্শক বন্ধুরা, এমন কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো, আপনারা সেই সকল বিষয়গুলো জানলে অবাক হয়ে যাবেন। তাহলে কি শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করতে বাধ্য হচ্ছে সরকার? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আজকে বিএনপি তারা সমাবেশ করে যাচ্ছে এই সকল বিষয়কে কেন্দ্র করে, তাহলে শেষ পর্যন্ত এই কষ্টগুলো সফল হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, তাহলে চলুন আমরা প্রথমে খালেদ মহিউদ্দিনের সেই লাইভ টক শোটি দেখে আসি, পরে বিএনপির সেই সমাবেশগুলো আপনাদের মাঝে তুলে ধরব। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য এখন 98% লোক এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন চায় না। মনে হয় কিনা তত্ত্বাবধায়ক সরকার বেশিরভাগ মানুষ চায়, বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বেশিরভাগ মানুষ চায়? আপনার মনে হয় কিনা? আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ উন্নয়ন চায়, এবং বাংলাদেশের মানুষ যেটা দেখেছে যে বিএনপির শেষ বাজেট ছিল 60,000 কোটি টাকার, আর আওয়ামী লীগের এই বাজেট ছিল 6 লাখ কোটি টাকার। মানুষ তার উন্নয়ন চায়। ওই শামীম ওসমান কথা বলবে না ফারুক ভাই কথা বলবে, দ্যাটস নট মানুষের যেমন ইলেকশনই হোক, ইলেকশন যেমনই দেখতে চায়, যেমন ইলেকশন হোক, যেমন না মানুষ তার ভোটের অধিকারও চায়, এবং আমি নিজেও চাই যে ভোটের অধিকার হোক। আমি চাই না যে একটা ছাত্র সারা বছর লেখাপড়া করলো, সেও পরীক্ষায় পাশ করলো, আরেকজন পড়ালেখা করলো না, সেও পাশ করলো, এটা আমি চাই না। ওকে সাহেব, আপনাকে 1 সালে বিএনপি ক্ষমতায় আসার পর আপনাকে আসলে দেশ থেকে চলে যেতে হয়েছিল। এবার আপনি এরকম কোনো কিছু আশঙ্কা করছেন কিনা, যদি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার না থাকে তাহলে এবারও আপনাকে দেশ থেকে চলে যেতে হতে পারে? অবস্থাটা কিরকম সেটা জানাব শামীম ওসমান। জি খালেদ ভাই, আপনাকে ধন্যবাদ। যেহেতু আপনি বলছেন যে এই প্রশ্নটা এসছে 2001-এর পরে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে। ইট ইজ ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে, এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি একজন প্রতিযোদ্ধার সাংবাদিক। এখানে আমাদের ফারুক ভাই আছেন, যাকে ব্যক্তিগতভাবে আমি শ্রদ্ধা করি। এই কারণে শ্রদ্ধা করি যে উনি মুক্তিযুদ্ধটা নারায়ণগঞ্জ থেকে শুরু করেছিলেন। বিএনপির নেতা হিসাবে না, শুধু একজন মানুষ হিসাবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে, মুক্তিযোদ্ধার পরিবার হিসাবে আমি তাকে সম্মান করি, এবং আশা করি যে আমরা বিতর্ক না যেয়ে আমরা সত্য কথাটা বলার চেষ্টা করি। 2006 সাল পর্যন্ত, 2001 থেকে 2006 সাল, এই সময়টা যখন আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল, আওয়ামী লীগই বিদেশিদের সবচেয়ে বেশি সম্পৃক্ত করেছে, সবচেয়ে বেশি জানিয়েছে, সবচেয়ে বেশি কথা বলেছে। এখন আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায়, তখন আওয়ামী লীগ একদমই পছন্দ করে না বিদেশিদের জায়গা থেকে কোনো কথা বলতে, বিদেশি গণমাধ্যমের কথা পছন্দ করে না। এটাকে একটা মানে ডাবল স্ট্যান্ডার্ড মনে হয় কিনা আপনার কাছে? মনে হয় কিনা যে এটি মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলেন যে বিদেশিদের গিয়ে অভিযোগ দেয়, ধর্ণা দেয়, কিন্তু এটি সাধারণ প্রক্রিয়া, সাধারণ এবং স্বাভাবিক প্রক্রিয়া। আপনার কাছে কি মনে হয়? যে আমি আপনার সাথে একমত, স্বাভাবিক এবং আরেকটা যে কি শব্দ ব্যবহার করলেন, সুন্দর শব্দ, সাধারণ এবং স্বাভাবিক প্রক্রিয়া। হ্যাঁ, আমি কিন্তু খালেদ ভাই, আই নিড ইউর সাপোর্ট, বিকজ আমি জানি যে আমার চেয়ে আপনি যে হারাও সুন্দর, দেখতেও হ্যান্ডসাম, হ্যাঁ, দেখতেও বিদেশি লাগে আপনাকে, হ্যাঁ। তো সেই কারণে বিদেশিদের কাছে গ্রহণযোগ্যতা আপনার বেশি। আমি এই আমার সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগ করতে চাই বিদেশিদের কাছে। যদি আপনি আমাকে একটু অপশন দেন, যদি অ্যাম্বাসাডারদের সাথে কথা বলতে পারি, কিংবা বিদেশে যেয়ে যদি বড় বড় মন্ত্রী মিনিস্টারের সাথে কথা বলতে পারি, আমি কিছু অভিযোগ দিব যে এই 13-14-তে এই সরকার, আমার অত্যন্ত সুযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী, ভদ্রলোক, একদম সেফ, একদম নিছক ভদ্রলোক মানুষ, হ্যাঁ, সেই ভদ্রলোকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার কন্যার কাছে প্রশ্ন রাখতে চাই। আপনি চা খাওয়ার দাওয়াত দিচ্ছেন, এটা দাওয়াত দিচ্ছেন, আমি যদি প্রশ্ন করি, আমার চোখের সামনে যখন নারায়ণগঞ্জে একটা পরিবার আগুন দিয়ে বাসে পুড়িয়ে মেরে ফেলা হলো, আমার চোখের সামনে নারায়ণগঞ্জে যাত্রাবাড়িতে বাসে শুয়েছিল ড্রাইভার আর কন্ট্রাক্টর, তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারে হলো, ওস্তাদকে মাথা দিয়ে যে কন্ট্রাক্টর পুড়িয়ে ফেলো, 85 জন মানুষকে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। এটার নাম রাজনীতি? আর তাদের বিচার হলো না কেন? যারা আগুন সন্ত্রাস করলো এই দেশে, যারা পুলিশকে পুড়িয়ে মারলো,
সাংবাদিককে পুড়িয়ে মারলো, কিন্তু- জজ করে বোম মারলো এবং বিভিন্ন স্কুল সেন্টার কিন্তু উড়িয়ে দিল। শাহিন ভাই, আমি এই সরকারের আমি কাছে একটু- প্রশ্ন আমি রাখতে একটু- চাই, আমি- আমি- এই আমি সরকার একটু- ন্যায় বিচার কেন করছে না? আমি একটু মানে প্রথমত কারা আগুন দিয়েছে সেই বিষয়টি আসলে পুলিশ তার চার্জশিট বা তার যে প্রতিবেদন সেই প্রতিবেদনে দাখিল করতে পেরেছে কিনা আমি জানি না, কিন্তু অজ্ঞাতনামা যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বা যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তারা বেশিরভাগই বিএনপির নেতা বা কর্মী, এবং তাদের মধ্যে থেকে বিএনপির অনেক নেতা কর্মী আছেন যাদের হাতে একটি বোমা নিয়ে তারা বোমা মারছেন, সেটি ভাবনাটাও একটু মানে কষ্টকল্পনা। শাহিন ভাই, এর জন্য তো আর আপনি সরকারকে মানে কি বলবেন আমি জানি না, মানে দায়ী আমি তো করবেন বলি কিনা। নাই, আমি তো বলি নাই যে আমি বলছি না যে আমি বিএনপি ফারুক ভাইয়ের কথা, জি, আমি কিন্তু বলেছি যারা নিহত হয়েছে তাদের পক্ষ থেকে। হুম। আমি কিন্তু বলেছি যারা আগুন জ্বালিয়েছে তাদের বিপক্ষে। আমি বলি নাই যে মিস্টার অমুক আগুন জ্বালিয়েছে। আপনি আমার মনের কষ্ট বুঝবেন। আমার 20 জন লোক মারা গেছে, আমার এই পা পঙ্গু হয়ে গেছে, আমি চেয়ারে বসে নামাজ পড়তে হয়, আমার বাঁ পাটা উড়ে গেছিল, না, কিন্তু- ঠিক আছে? সেইখানে আমার সরকারের ক্ষমতার সময় না যে চার্জশিট দেওয়া হয়েছে, সেই চার্জশিটে আমি যে সাক্ষ্য দিয়েছি, সিআইডির যে অ্যাডিশনাল এসপি সে আমার সাক্ষী বদলি দিয়েছে। আপনি নিজেও লয়ার ছাত্র, আমিও লয়ার ছাত্র, আমি জানতে কোর্টে চাই- বলেছি দিস ইজ নট মাই উইটনেস। না সেটা আপনি ঠিক আছে। BCC করেছেন, BCS করে। জি, আমি যেটি বলতে চাইছি যে বর্তমান সময়ের বর্তমান অবস্থায় আপনি বলছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটি বলা কোনো অন্যায় না, এইটাই কি আমি কনক্লুশন নিব? কারণ সরকারের তথ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ভাই- তারা সবাই বলছেন যে এটি ধর্ণা ভাই, দেওয়া আপনার পায়ের তলে যদি মাটি না থাকে, আপনি যদি বুঝেন যে 13-14 লাগাতার হরতাল, মানুষ মারা, খুন, নিরীহ পশু, বোবা প্রাণী, গরু পুড়িয়ে মারার কারণে আপনি জনগণে বিচ্ছিন্ন হয়ে গেছেন, ইউ হ্যাভ টু গো টু দ্য আউটসাইড অফ দ্য কান্ট্রি। শাহিন ভাই, পায়ের তলায় মাটি বলতে যদি আমি এটা বুঝি, কয়েকদিন আগে কিন্তু নারায়ণগঞ্জে এরকম একটা ঘটনা ঘটেছে। প্রথম আলোতে 3 কলাম 4 কলাম ছবি ছাপা হয়েছে যে সই করে গুলি করে মানুষ মারা হচ্ছে ডিবির পোশাক পরে একটি আন্দোলনের ক্ষেত্রে। আপনার মনে থাকবে নারায়ণগঞ্জের একটি ছেলে 10 দফা দাবি আদায়ে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে বিএনপি। আমাদের সহকর্মী তাজনুর ইসলাম সেই খোঁজ খবর রাখছেন, একটু দেখে আসতে চাই কি অবস্থা চলছে সেখানে। তাজনুর, সমাবেশের নেতারা কি বলছেন একটু আমাদেরকে জানাবেন? দেখুন, আজকে মূলত মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশ দুপুর 2:30টায় সময় দেওয়া থাকলেও আমরা দেখেছি যে 2টারও আগে থেকে এই যে পল্টনের তাদের যেই কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে মঞ্চ, সেই মঞ্চর সামনের যে রাস্তা, সেই রাস্তার সামনে দিয়ে কিন্তু নেতাকর্মীরা দুপুর থেকে অর্থাৎ 2টার আগে থেকেই তারা জড়ো হতে শুরু করে। এরই মধ্যে নাইটিঙ্গেল মোড় থেকে নিয়ে ভিআইপি রোডের একেবারে ফকিরাপুর মোড় পর্যন্ত নেতাকর্মীদের যে উপস্থিতি, সেই উপস্থিতিতে এর মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। যদিও আমন্ত্রিত নেতৃবৃন্দ যারা আজকে এই আয়োজনে কিংবা এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে, বিশেষ করে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো কয়েকজন সিনিয়র নেতাদের নাম, যাদের নাম ব্যানারে রয়েছে, তারা এখন অবধি অনুষ্ঠানের যে মঞ্চ সেখানে উপস্থিত এখনো হননি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং শামীম ওসমানের এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে তত্ত্বাবধায়ক সরকার দিতে বাধ্য হচ্ছে সরকার, কারণ বাংলাদেশের 98% মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। তো দর্শক বন্ধুরা, তাহলে কি আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে বুঝতে পেরেছেন শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করতে বাধ্য হচ্ছে সরকার? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু